ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রফি জয়ের লড়াই এবার 3 দেশে, যার চূড়ান্ত গন্তব্য নিউ ইয়র্কে। বিশ্বমঞ্চের এই মহা উন্মাদনার প্রতিটি মুহূর্তের রোমাঞ্চ ও ম্যাচের খবরাখবর আপনাদের কাছে পৌঁছে দিতে যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন রোড টু নিউ ইয়র্ক। বিশ্বকাপ জুড়ে হতে যাওয়া এই আয়োজনের অংশ হিসেবে থাকছি আমি সঞ্জনা আইভি। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। বিশ্বকাপে আপাতত 2 দিনের বিরতি, তবে এই বিরতির মাঝেও সেমিফাইনাল নিয়ে খুব বেশি কিন্তু এক্সাইটেড ফুটবল প্রেমীরা। আর এই সেমিফাইনালিস্টদের নিয়েই আলোচনা করতে এই পর্যায়ে রোড টু নিউ ইয়র্কে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী এবং স্পেশাল করেসপন্ডেন্ট হাসানুর রহমান। আগামী মঙ্গলবার তো ডালাসে প্রথম সেমিফাইনালে স্পেনের মুখোমুখি হচ্ছে ফ্রান্স। এই ম্যাচ জিতলেই টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে পা রাখবে ফরাসিরা। বিপরীতে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিততে চায় স্পেন। দুই দলের শক্তিমত্তা সম্পর্কে যদি একটু জানতে চাই। হ্যাঁ, আসলে দর্শকদের একটু জানিয়ে রাখি, আসলে টানা ম্যাচ থাকার কারণে আমরা কিন্তু দলগুলো সম্বন্ধে সেরকম ডেপথ অ্যানালাইসিস করার সুযোগ পাই না। তো যেহেতু প্রথম সেমিফাইনাল আগে আমরা প্রথম সেমিফাইনালিস্ট 2 দল অর্থাৎ ফ্রান্স এবং স্পেনের খেলার ধরন, কিছুটা শক্তি দুর্বলতা, মূলত শক্তির জায়গাটা কোথায় সেটা একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। শুরুতে একটু ফ্রান্স নিয়ে কথা বলা যাক। ফ্রান্সকে তো এবারের টুর্নামেন্টের ফ্রান্স এবং স্পেনকে সবচেয়ে বেশি ফেভারিট বলা হচ্ছে। ফ্রান্সের শক্তির জায়গাটা কোথায় বা তারা কিভাবে অপারেট করে থাকে সেটা একটু দেখাবো। আমাদের হাতে কিছু ছবি আছে, আমরা একটু প্রথম ছবিটা দর্শকদের দেখাতে চাই। ফ্রান্স কিন্তু এবার যত দলগুলো অংশগ্রহণ করছে তাদের মধ্যে সবচেয়ে বেশি হাই লাইন ডিফেন্স মেনটেন করছে। হাই লাইন ডিফেন্সটা শুধু তারা ডিফেন্সের ক্ষেত্রেই নয়, আক্রমণের ক্ষেত্রেও ব্যবহার করছে। এবং আমি যদি একটু দেখাতে চাই, আমার পেছনে যে ছবিটা আছে আপনি দেখেন, এটা কিন্তু ফ্রান্স এবং তারা সবশেষ যে ম্যাচটা খেলেছিল সেই ম্যাচের মরক্কোর বিপক্ষে ম্যাচের ছবি। এটা দেখুন মরক্কোর অ্যাটাকিং থার্ড, মানে মরক্কোর ডি বক্স, এটা আপনি যে ডি বক্সটা দেখতে পাচ্ছেন। এবং ফ্রান্সের 2 মিডফিল্ডার দেখুন, 4 নম্বর উপামেকানো এবং তার পিছনে সালাইবা, তারা কিন্তু অর্ধ মাঠ পার হয়ে এসে অলমোস্ট মরক্কোর অ্যাটাকিং থার্ডে ঢুকে এসেছে। তারা কী পরিমাণ হাইলাইন্স ডিফেন্স তারা মেনটেন করে এবং তারা যখন এই সামনে আসে অপোজিশনকে যেমন অফসাইডের ফাঁদে ফেলা যায়, তেমনি কিন্তু তারা তাদের ফ্রন্ট থার্ডে প্রেসিংয়ের ক্ষেত্রেও তাদের ফরওয়ার্ডদের বা মিডফিল্ডারদের সহায়তা করে থাকে। আরেকটা ছবি আছে, আমি দেখাতে চাই যে ফ্রান্স কিন্তু হাইলাইন্স বা ইউরোপিয়ান ভালো টিমগুলো এটা ডিফেন্স, হাইলাইন ডিফেন্স সবসময় মেনটেন করে। তাদের বিশেষ করে জার্মানি, ফ্রান্স এরা খেলেই থাকে যারা উইং নির্ভর ফুটবল খেলে। কিন্তু গত ফুটবলের চেয়েও তারা এবার বেশি অ্যাগ্রেসিভ হাইলাইন ডিফেন্স মেনটেন করছে। আমার পেছনে একটা তথ্য আছে, আমি যদি দেখাতে চাই যে মরক্কোর বিপক্ষে ম্যাচের যেহেতু সবশেষ সেটা নিয়ে আলোচনা হচ্ছে। এটা হচ্ছে 2022 বিশ্বকাপ মরক্কো, তারা যেটা সেমিফাইনালে গতবার মরক্কোকে 2-0 গোলে হারিয়েছিল কাতার বিশ্বকাপের, সেটার ডিফেন্স লাইন দেখুন। এখানে লেখাটা কতটুকু স্পষ্ট বোঝা যাচ্ছে, 49 মিটার, তারা নিজেদের হাফের একটু নিচেই থাকতো তাদের ডিফেন্স লাইন, এটা তাদের অ্যাভারেজ পজিশন ছিল। কিন্তু এবার 26 সালেরটা দেখুন, তার এবার 62 মিটার গেছে, 49 থেকে 62 আপগ্রেডটা কতটা গেছে। এবং আমি যেই ছবিটা দেখিয়েছি এখানে যে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা আছে সেটার সঙ্গে একেবারে মিলে যায়। তো তারা খুবই হাইলাইন ডিফেন্স মেনটেন করে এবং সেক্ষেত্রে তাদের 2 সেন্টার ব্যাক, বিশেষ করে উপামেকানোর যে স্পিড, তিনি খুব দ্রুত ফিরে আসতে পারেন এবং ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডের ফাস্টেস্ট ডিফেন্ডারদের মধ্যে একটা। তো উপামেকানোর উপস্থিতিটা তাদের এই হাইলাইন ডিফেন্সটা মেনটেন করতে সহায়তা করে। এবার আমরা একটু দেখাতে চাই যে ফ্রান্সের যে মিডফিল্ড আছে, মিডফিল্ডের চেয়ে তাদের তো ফ্রন্ট ফোরে বেশি আলোচনায় আসে, তারা কিভাবে অপারেট করে এবং তাদের শক্তির জায়গাটা কোথায়। আমি এখানে 3টা ফুটবলারকে এখানে মার্ক করা আছে। ডেজরি ডুয়ে, যিনি লেফট উইঙ্গার, রেবিও মিডফিল্ডার এবং দিনিয়ে, তিনি হচ্ছে লেফট ব্যাক। আপনি এই 3 জন দেখুন, তারা এইখানে সার্কেল করার অর্থই নেই, তারা এই জায়গায় ফিক্সড জায়গায় থাকে। তারা অনবরত এখানে স্ট্রাইক রোটেট করতে থাকে, তারা ঘুরতে থাকে। ধরেন দিনে উঠে যাবে, দুয়ে নিচে আসবে, রেবিও ওই সাইডে সরে যাবে। শুধু এই 3 জনই নয়, বাকি যেই ফুটবলার আছে তারা হঠাৎ করে একটা জোনে চলে আসে। এই 3 জন যেমন একসঙ্গে আছে, এরপরে তাদের সঙ্গে ওলিসে, এমবাপ্পে, বাকি যারা আছে তারাও যুক্ত হবে। কিন্তু কেন যুক্ত হবে? তাদের নাম্বার গেমে হারানোর জন্য। তারা যখন এইদিকে এমবাপ্পে, ওলিসে, বাকিরা যখন ঢুকবে, তখন তাদেরকে যারা মার্কিং করছেন, ট্র্যাক করছেন, তারাও কিন্তু এই লেফট জোনটাতে চলে আসবে। লেফট জোনটাতে আসলে কি হবে? তাদের এই রোটেশন তারা ঘুরতে থাকে এই অর্থে যে যেন স্পেস তৈরি হয়, একজন সামনে যায় তাকে মার্ক করার, তিনিও তো নড়বেন এবং এক সাইডে একসঙ্গে সবাই চলে আসার কারণটা পরের ছবিটা দেখে ক্লিয়ার হবো আমরা। তারা যখন একটা জোনে সবাই চলে আসে তখন হঠাৎ করে তারা, আমি তো লেফট ফ্ল্যাঙ্কের উদাহরণটা দিচ্ছিলাম, রাইট সাইডে কিন্তু ওসমান দেমবেলে দাঁড়িয়ে থাকে, রাইট উইঙ্গার। তো তারা তাদের মিডফিল্ডার যখন এখানে চলে আসে, তাদের একটা রাইট সাইড জোনটা ফাঁকা হয়ে যায়। ওই যে সার্কেল বক্স করা আছে সেখানে ওসমান দেমবেলে দাঁড়িয়ে হঠাৎ করেই তারা এই প্রান্ত বদল করে তাদের যে ভালো লং পাস দেয় তারা তার কাছে বলটা দেয়
এবং তিনি একটা লং পাসে সাইড চেঞ্জ করে একটা আক্রমণে উঠে যান এবং ডেম্বেলে যখন আক্রমণে বলটা পেয়ে সামনের দিকে ঢুকে যায় আবার স্বাভাবিকভাবে এই ডিফেন্ডার তাকে ট্র্যাক করতে যায় এবং এমবাপ্পে এবং অলিসের সামনে গিয়ে ডি বক্সের সামনে একটা স্পেস ক্রিয়েট করে গোলের সুযোগ তৈরি করার চেষ্টা করেন। তো এটাই হলো ফ্রান্সের আক্রমণে যাওয়ার আসলে প্রধানতম বৈশিষ্ট্য। আরও অবশ্যই নিশ্চয়ই আছে। আরেকটা জিনিস দেখাতে চাই যে ফ্রান্সের ডিফেন্ডারদের যেমন অ্যাটাকের ক্ষেত্রে বা প্রেসিংয়ের ক্ষেত্রে সুবিধা দেখাতে বললাম, তাদের অ্যাটাকাররাও কিন্তু তাদের ডিফেন্সে সহায়তা করে এবং সেখান থেকে যে কাউন্টার অ্যাটাকটা তৈরি হয় সেটা আবার দুর্দান্ত হয়। এখানে যদি একটু দেখেন, এখানে মরক্কো আক্রমণ করছে, সেই জায়গায় আমি সার্কেল করে দিয়েছি। ওসমান ডেম্বেলে দেখুন একদম তাদের ডি বক্সের সামনে ডিফেন্সে চলে গেছে, অলিসে তো একদম ডি বক্সের কাছে দাঁড়িয়ে আছে, এমবাপ্পে এবং ডেজিরি ডিও, অর্থাৎ তাদের কোনো ফরওয়ার্ড কিন্তু নিজেদের লাইনে নেই বা অপোজিট হাফে নেই না। সচরাচর নাম্বার 9 বা স্ট্রাইকাররা, সেক্ষেত্রে এমবাপ্পে বা ডেম্বেলের কিন্তু এই দিকে দাঁড়িয়ে থাকার কথা, তারা এনার্জি সেভ করে থাকে, হঠাৎ করে একটা বল পায় গোল দেওয়ার কাজটা করে থাকে। কিন্তু ফ্রান্সের সিস্টেমটা কিন্তু এই না, তারা অল আউট অ্যাটাকে যায়, অল আউট ডিফেন্সে যায় এবং এখানে তারা ডিফেন্সে গেছে। এখন এই যে এইটাকে বলে ট্রানজিকশন একটা ফেজ, তারা ডিফেন্স করতে করতে যখন বল তাদের পায়ে আসবে তখন তারা এত পিছনে আসছে, তারা আক্রমণে যাবে কিভাবে। পরের ছবিটা আমি দেখাবো, সেটাতে দেখলে আসলে স্পষ্ট ধারণা পাওয়া যাবে যে তারা কিভাবে অ্যাটাকে যায়। আমি ওই সিচুয়েশনের পরের মুহূর্তটা এটি, এখান থেকে তাদের আপনি দেখুন এমবাপ্পের ট্র্যাকিংয়ের গতিটা, তাদের যে 3 ফরওয়ার্ড আছে এমবাপ্পে, অলিসে এবং ডেম্বেলে, তারা এতটাই দ্রুত গতিতে দৌড়ায় এবং বলটা কিন্তু অলিসের পায়ে ছিল, তিনি তাদের ডি বক্সের সামনে নিয়ে রান করছিলেন এবং এমবাপ্পে এবং ডেম্বেলে তার সঙ্গে, আপনি এমবাপ্পের রানটা দেখুন, এমবাপ্পে কিন্তু ওয়ার্ল্ডের ফাস্টেস্ট ফুটবলারদের মধ্যে একজন এবং ফ্রান্সের সবচেয়ে দ্রুততম ফুটবলার এবং তিনি দ্রুত রান মেক করেন দুই পাশ থেকে দুজনে। এবং অলিসের কাছে আপনি দেখুন, অলিসের মাঝখানে যে সার্কেলটা, তিনি চাইলে ডেম্বেলেকেও পাস দিতে পারেন, তিনি চাইলে এমবাপ্পেকেও পাস দিতে পারেন, তারা এত দ্রুত রান করে এবং ট্রানজ্যাকশনটা কাজ করে। তো এভাবেই তারা কিন্তু কাউন্টার অ্যাটাকের মাধ্যমে এই কাজটা অপারেট করে থাকে। এবার একটু স্পেনের শক্তিমত্তা আপনাদের যদি একটু দেখাতে চাই। স্পেন মূলত আমরা সবাই জানি যে স্পেন মূলত পাসিং ফুটবল খেলে থাকে, তাদের পাসিং করাটাই তাদের মূল শক্তি। এখন তারা পাসিংটা কিভাবে অপারেট করে, তাদের সিস্টেমটা কিভাবে, সেটা একটু দেখাতে চাই। আমাদের হাতে কিছু ছবি আছে, সেই ছবিটা আমরা দেখাই যে আসলে তারা কিভাবে মিডফিল্ডটা ডমিনেট করে থাকে। আমি এই জায়গায় যদি একটু দেখাতে চাই, স্পেনের যে ফুটবলারটার পায়ে বল আছে একদম বাঁ পাশে, এর নাম হচ্ছে কুবার্সি, স্পেনের ডিফেন্ডার, বার্সেলোনাতে খেলে থাকেন। আপনি এই জায়গায় দেখুন তার কাছে পাসিং কোনো চ্যানেল ফাঁকা নেই, সম্ভাব্য যদি এই পাশে সবুজ সার্কেল করা যে আছে ডেনি ওমলো এবং ওই পাশে আছে ওয়াইয়ের জাবাল, আপনি দেখেন তাদের পাসিং লেনটা ব্লক। এখন তারা কীভাবে অপারেট করে, পরের ছবিটা আমরা যদি একটু দেখাই, আপনি প্রচুর দেখবেন যে ফ্রান্স প্রচুর ব্যাক পাস দেয়, তারা এমনও হয় যে অপোজিশন আক্রমণ হাফ থেকে ব্যাক পাস করতে করতে গোলকিপার পর্যন্ত চলে আসে, তারা একটা স্পেস করিডর তৈরি করে। কুবার্সি যখন সামনে পাননি, তিনি পাস দিয়ে দিয়েছেন আরেক যে তাদের সেন্ট্রাল ডিফেন্ডার লাপোর্তা, তাকে দিয়েছেন। লাপোর্তার পায়ে বল একদম উপর পাশে কর্নারে। এখন লাপোর্তার পায়ে যখন বলটা গেছে, তাদের যেই মিডফিল্ডারগুলো বলগুলো ব্লক করছিল এখানে বেলজিয়ামের, তারা কিন্তু বলের দিকে অগ্রসর হচ্ছে। অগ্রসর হওয়ার ফলে দেখুন আবার এই রাইট সাইডটা কিন্তু ফাঁকা হয়ে গেছে। পরের ছবিটা আমরা যদি একটু দেখাতে চাই এবং তারপরের সিকোয়েন্সটাতে আপনি দেখুন আবারও সেই লাপোর্তা বল দিয়েছেন গোলকিপারকে এবং গোলকিপারের ওই পাশে যেহেতু বলগুলো চলে গেছে, পুরো একটা স্পেস কিন্তু ফাঁকা হয়ে গেছে। তো স্পেন এইভাবেই তাদের মিডফিল্ডটা ডিক্টেট করে থাকে, তারা আসলে সব সময় রোটেট করতে থাকে, প্রয়োজনে গোলকিপারের কাছেও যায় এবং একটা জায়গা খুঁজে নেবার চেষ্টা করে। আরেকটা ছবি দেখাতে চাই, তাদের আরেকটা ধরন আছে পাসিং সিস্টেমের, সেটা দেখি একটু বর্ণনা করতে চাই। স্পেনের যে পাসিং সিস্টেম, সেখানে নাম্বার 10 হিসেবে ডেনি ওমলো খেলেছেন লাস্ট ম্যাচ এবং স্ট্রাইকার, তাদেরও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা। আপনি যদি দেখেন AM লেখা আছে, সেটা ডেনি ওমলো এবং তাদের যে মেইন স্ট্রাইকার ST দেখেন একদম তার পাশে ওয়াইয়ার জাবাল, তারা দুজনে একদম মিডফিল্ডের কত নিচে চলে এসেছেন। এখন এই সময় AM ওমলোর পায়ে বল আছে। এর পরের ছবিটা আমি একটু দেখাই, দ্রুত হয়তো আপনাদের একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব পরের সিকোয়েন্সটা কি হচ্ছে। আরেকটা ছবি আছে, আমরা সেটা একটু দর্শকদের দেখাবো, সেটা দিয়ে স্পষ্ট ধারণা পাবো। এরপরে দেখুন ওমলো বলটা পাস দিয়েছে রদ্রিকে, যে CM লেখা আছে, এবং রদ্রি সেখান থেকে একটা পাসিং চ্যানেল তৈরি হচ্ছে, তাদের স্ট্রাইকার কিন্তু সামনে চলে গেছে এবং আপনি দেখেন এখানে একটা থ্রু পাস দিতে পারলে একদম ক্লিন একটা অ্যাটাক হয়ে যাবে। তো স্পেন এবং ফ্রান্স কিন্তু তাদের টেকটিক্স এবং টেকনিক, এটাই কিন্তু মূল কৌশল আসলে। একদমই তাই। আমরা তো ফ্রান্স এবং স্পেনের সম্ভাব্য যে শক্তিমত্তার জায়গাগুলো সেগুলো সম্পর্কে আপনার কাছ থেকে মোটামুটি ভালোই একটা ধারণা পেয়েছে। এবার যদি একটু দ্বিতীয় সেমিফাইনালের বিষয়ে আলোচনা করতে চাই, 1966 সালের পর প্রথম বিশ্বকাপ জয়ের লক্ষ্য ইংল্যান্ডের সামনে রয়েছে। দ্বিতীয় সেমিতে তাদের প্রতিপক্ষ সবার জানা আর্জেন্টিনা, 60 বছরের আক্ষেপ কাটিয়ে
ফাইনালের মঞ্চে পা রাখতে পারবে থ্রি লায়ন্সরা? আপনার কাছে কি মনে হয় এবং অতীত পরিসংখ্যান কি বলছে? আর ছোট করে একটু জানতে চাই ফ্রান্স এবং স্পেনের অতীত পরিসংখ্যানটাও। আমার কাছে মনে হয় বেস্ট 4 টিমে এসেছে সেমিফাইনাল এবং বেশ ভালো ম্যাচ হবে এবং ম্যাচ আপটা এমন হয়েছে স্পেন এবং ফ্রান্স দুই দলই খুব শক্তিশালী, তাদের অলরাউন্ডার টিম, তারা একে অপরের বিপক্ষে মানে মুখোমুখি হচ্ছে। পক্ষান্তরে ইংল্যান্ড এবং আর্জেন্টিনা দুজনের মাঝমাঠে একটা দুর্বলতা আছে। যাই হোক, আমরা একটু হেড টু হেড দেখাতে চাই, আমাদের কাছে তথ্য আছে, তথ্য দেখিয়ে আপনাদের জানান দিতে চাই যে অতীতে কে কেমন করেছে। আমরা একটু যদি দর্শকদের দেখাই যে আমাদের কাছে যে তথ্য আছে অতীত পরিসংখ্যানে কোন দল এগিয়ে থাকছে। প্রথমেই ফ্রান্স এবং স্পেনের তথ্য আপনাদের জানাবো। আসলে ফ্রান্স এবং স্পেন যেহেতু ইউরোপিয়ান জোনের দল, দুইজনই ফ্রিকুয়েন্টলি একে অন্যের বিপক্ষে খেলে থাকে, দুইজনই উয়েফার সদস্য। 38 বার এর আগে দুই দল মুখোমুখি হয়েছে। জয়ের পাল্লা স্পেনের অবশ্যই ভারী, 18 জয়। স্পেন 18টা জিতেছে, ফ্রান্স জিতেছে 13টি। পরাজয় অপোজিট হবে, সেটাই স্বাভাবিক। 7টি ম্যাচ ড্র হয়েছে, তবে সবশেষ যে ম্যাচটা আছে ম্যাচের রেজাল্টটা দেখুন, স্পেন 5-4 গোলে হারিয়েছে ফ্রান্সকে, অর্থাৎ হাই স্কোরিং একটা ম্যাচ হওয়ার প্রবাবিলিটি কিন্তু আছে। এবার আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের মুখোমুখি অতীত পরিসংখ্যানটা আপনাদের দেখাতে চাই। তারা কিন্তু খুব ভালো রাইভাল, সেই ডিয়েগো ম্যারাডোনার আমল থেকেই দুজনের তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয় এবং দুই দেশের রাজনৈতিক কিছু বৈরিতাও আছে। সে কারণেই এই লড়াইটা আরও বেশি জমজমাট হয়ে থাকে। 14টি ম্যাচ হয়েছে দুই দলের আগের। আর্জেন্টিনা জয় পেয়েছে 6টি, ইংল্যান্ড জয় পেয়েছে 3টি, ড্র হয়েছে 5টি ম্যাচ। সবশেষ 2005-এ তারা খেলেছিল, ইংল্যান্ড 3-2 গোলে জয় পেয়েছিল আর্জেন্টিনার বিপক্ষে। তো আমার কাছে মনে হয় যে প্রথম সেমিফাইনালে আমি ফ্রান্সকে কিছুটা এগিয়ে রাখবো, কেননা স্পেনের স্ট্রাইকার একটু সংকট আছে এবং আমি যদি আর্জেন্টিনা এবং ইংল্যান্ড ম্যাচে বলি, আমার মতে খুব টাফ ফাইট হবে, তবে লিওনেল মেসি ফ্যাক্টরের কারণে আর্জেন্টিনাকে আপনাকে ফেভারিট বা এগিয়ে রাখতেই হবে। একদমই তাই। ইতিহাসে প্রথমবারের মতো কিন্তু ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ 4 দলই ফাইনালে উঠেছে, কিন্তু এই দলগুলোর মধ্যে কোন দলের আক্রমণ ভাগ সবচেয়ে বেশি শক্তিশালী? আক্রমণ আপনি যদি অনেক ক্ষেত্রেই আসলে নির্ভর হয়, গোলের সংখ্যা দিয়ে আক্রমণ নির্ধারিত হয়, আবার গোল অ্যাটেম্প দিয়ে হয়। আমি একটু তথ্য দিয়ে আসলে বলতে চাই। ওভারঅল আমাদের কাছে একটা ডেটা আছে, আমরা একটু যদি দর্শকদেরকে দেখাই আক্রমণের সংখ্যায় কোন দল এগিয়ে। ওভারঅল গোলের বিচারে কিন্তু আর্জেন্টিনা এগিয়ে। আমরা যদি এখানে দেখি তালিকাটা, আর্জেন্টিনা এখন পর্যন্ত 17 গোল করেছে, তবে 98 যেটা দেখছেন 17-এর পরে 10, তবে 98 হচ্ছে তারা 98টা অ্যাটেম্প্ট করেছে, অ্যাটেম্প্ট অন গোল, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট। 17টা। পক্ষান্তরে ফ্রান্স 16টা গোল করেছে এবং তারা অ্যাটেম্প্ট নিয়েছে কিন্তু 110টা। আপনি যদি সেই হিসেবে বলেন যে অ্যাটেম্প্ট এবং গোলের বিচারে কিন্তু আপনাকে ফ্রান্সকে কিছুটা অ্যাগ্রেসিভ রাখতে হবে, তবে গোলের সংখ্যা আবার আর্জেন্টিনা সবচেয়ে বেশি এগিয়ে, তারা বেশি আক্রমণাত্মক। এবং একটা জিনিস বলা ভালো, আর্জেন্টিনা কিন্তু পুরো ম্যাচ জুড়েই আক্রমণাত্মক থাকে না। ফ্রান্স যেমন অল ওভার পুরো ম্যাচে একটা অ্যাটাকিং মুড ধারণ করে থাকে, আর্জেন্টিনা কিন্তু গেমের ফেস হিসাবে যখন তাদের ডিফেন্সিভ মুডে আসতে হয় আর ডিফেন্সিভ মুডে আসে, যখন তাদের অ্যাটাকের প্রয়োজন হয় তখন তারা অ্যাটাক করে। এবং সেই ক্ষেত্রে ইংল্যান্ড তৃতীয় অ্যাটাকিং দলে, তারা 13টা গোল করেছে এবং 94টা অ্যাটেম্প্ট করেছে। স্পেন 11টা গোল করেছে এবং 110টা অ্যাটেম্প্ট করেছে। তো আসলে এই দলগুলোর মধ্যে যারা সেমিফাইনালে এসেছে, আর্জেন্টিনা এবং ফ্রান্স সবচেয়ে বেশি আক্রমণাত্মক দল। ফ্রান্স, স্পেন, আর্জেন্টিনা ও ইংল্যান্ড এদের মাঝে কোন দলের মিডফিল্ড সবচাইতে উন্নত? অ্যাটাকিং সম্পর্কে তো জানলাম। হ্যাঁ, মিডফিল্ড আলোচনা আসলে আপনাকে এই মুহূর্তে এই 4 দল কেন, আপনি বিশ্বের সবচেয়ে ভালো মিডফিল্ড স্পেনকেই বলতে হবে। এবং আমরা কেন সেটা বলছি সেটা একটু তথ্য উপাত্ত দিয়ে দর্শকদের দেখাই। আমাদের কাছে কিছু ডেটা আছে যে স্পেনের মিডফিল্ডাররা কীভাবে ডমিনেট করেছে বা অন্য দলগুলো কীভাবে ডমিনেট করেছে। আমি রেখেছি শীর্ষে আর্জেন্টিনাকে রাখা হয়েছে, কারণ আর্জেন্টিনা পাস দিয়েছে 4162টা, কিন্তু আপনি তারপরে দেখুন পাসিং অ্যাকুরেসি 91%, ক্রস দিয়েছে তারা 82টা, ক্রসিং অ্যাকুরেসি 34% তাদের। আমি যদি এবার একটু নিচের লাইনটাতে আসি, 2 নম্বরে যে আছে স্পেন, আমি স্পেনের কথাটা তাদেরকে সবচেয়ে ভালো বললাম কেন, আপনি দেখুন আর্জেন্টিনার চেয়ে তাদের পাস কিছুটা কম। আর্জেন্টিনা 4162টা, স্পেনের 4075টা, কিন্তু আপনি তাদের ক্রস দেখুন, তাদের ক্রস হচ্ছে 146টা, আর্জেন্টিনার যেখানে ছিল 82টা। এবং বাকি যেই ডিফেন্সিভ লাইন ব্রেক দেখেন তাদের 156টা, আর্জেন্টিনার 108টা। তো সব কিছু মিলে আসলে এটা নিয়ে কোনো ডিবেট হবে না, ডিবেট করার কোনো সুযোগ নেই যে স্পেনের মিডফিল্ড এই মুহূর্তে যারা জাতীয় দলগুলো আছে, ইভেন ফ্রান্সের চেয়েও বেটার। তো তাদের যে মিডফিল্ডে পেদ্রি আছে, কখনো পেদ্রির জায়গায় ফেভিয়ান রুইস খেলে থাকেন, তাদের ক্যাপ্টেন রদ্রি আছে, যারাই আছেন তারা দুর্দান্ত পাসিং করে থাকেন। এবং বাকি 2 দল, ফ্রান্স 3 নম্বরে থাকছে মিডফিল্ডের শক্তির জায়গায় এবং ইংল্যান্ড 4 নম্বর দল হিসেবে থাকছে। তো আমার কাছে মনে হয় মিডফিল্ডের যদি আমরা শক্তিমত্তা বিবেচনা করি, স্পেনকে এগিয়ে রাখতে হবে। অ্যাটাকিংয়ে আসলে ফ্রান্স এবং মিডফিল্ডে যদি আমরা স্পেনকে ধরে রাখি, সেক্ষেত্রে 4 সেমিফাইনালিস্টের মাঝে কোন দলের রক্ষণ ভাগ সবচাইতে স্ট্রং আর কোন দলের গোলকিপার ফুটবলারদের জন্য একটু চিন্তার কারণ হয়ে দাঁড়াবে?
আসলে এরকম বড় দলের সব গোলরক্ষকরাই কিন্তু ভালো হয়ে থাকে। তারপরও আমি ডেটা দিয়েই প্রমাণ করতে চাই, মুখের কথা বলাটা আসলে খুব ডিফিকাল্ট। আমরা একটু ডেটা দেখাতে চাই। তবে আমরা যদি মৌখিকভাবে বলি যে স্পেন সবচেয়ে কম গোল খেয়েছে এবারের বিশ্বকাপে, একটি মাত্র গোল খেয়েছে, তাদের ক্লিন শিট সবচেয়ে বেশি, সেক্ষেত্রে আপনার স্পেনকেই কিন্তু এগিয়ে রাখতে হবে। স্পেনের ক্লিন শিট যেমনটা বলছিলাম 5টি, তারা 6টি ম্যাচ খেলেছে, একটা ম্যাচের সবশেষ ম্যাচটাতে তারা একটা গোল খেয়েছে। তবে তাদের গোলকিপার উনাই সিমন সেভ করেছেন 10টি। এবং আমি যদি পক্ষান্তরে দেখি, ফ্রান্স 4টিতে ক্লিন শিট রেখেছেন, তারা গোল খেয়েছে 2 ম্যাচে। আর্জেন্টিনা ক্লিন শিট রেখেছে 2টি, তারা গোল খেয়েছে টোটাল 6টি। ফ্রান্স গোল খেয়েছে 2 ম্যাচে নয়, 2টি গোল খেয়েছে। এবং ইংল্যান্ড 2টি ক্লিন শিট রাখতে পেরেছে এবং তারাও আর্জেন্টিনা এবং ইংল্যান্ড সমান 6টি করে গোল খেয়েছে। আমি যেটা এর আগেও বলছিলাম যে আর্জেন্টিনা এবং ফ্রান্স এমন দুটো দল, তাদের শক্তি এবং দুর্বলতা অলমোস্ট সিমিলার। শুধু লিওনেল মেসি হয়তো ব্যবধান করে দিতে পারে, আর এই মেসিকে যদি আটকানো যায় আমার মনে হয় ইংল্যান্ডেরও একটা সুযোগ থাকবে। পক্ষান্তরে যদি দেখি স্পেন এবং ফ্রান্স, আপনি দেখবেন অ্যাটাক, ডিফেন্স সব কিছুর মিলে এই দুই দলের শক্তিমত্তা কিন্তু সিমিলার। তো আমার কাছে মনে হয় উপভোগ্য হাড্ডাহাড্ডি লড়াইয়ের 2টি সেমিফাইনাল হতে যাচ্ছে। একদমই তাই। আপনার সঙ্গে আরো অনেক বিষয় নিয়ে আলোচনা রয়েছে, আমাদের সঙ্গে থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন রোড টু নিউ ইয়র্ক এবং আবারও যুক্ত হতে চাই আমার সহকর্মী এবং স্পেশাল করেসপন্ডেন্ট হাসনুর রহমানের সাথে। 48 দলের মধ্য থেকে টিকে আছে কেবল 4 দল, সব দল নিয়েই তো আলোচনা হয়েছে, কিন্তু আপনার মতামত যদি জানতে চাই, কারা এবারের বিশ্বকাপের ট্রফি জিততে পারে? আসলে অবশ্যই শক্তিমত্তা সব কিছু হিসেব করলে আপনি যদি র্যাঙ্কিং দেখেন একভাবে, তো আমি আসলে মতামত ব্যক্তিগতটা দিতে চাই না, সেটা হয়তো অনেক সময় জাজমেন্টাল অনেকে দর্শক মনে করতে পারে। আমি একটু আসলে এক্সপার্ট যারা আছেন তাদের ওপিনিয়নটা দিয়েই বলতে চাই, এবং আমি তাদের যেই অ্যানালিসিসটা আছে সেটার সঙ্গে সহমত পোষণ করি। দর্শক যারা ফুটবল ফলো করেন তারা সবাই মোটামুটি জানেন যে ওপটা নামে একটা ওয়েবসাইট আছে যারা ফুটবলের খুব ভালো অ্যানালিসিস করে থাকে এবং তারাই বেস্ট। তারা যে ধরনের অ্যানালিসিস, তথ্য, ডাটা উপাত্ত দেয়, তারা একটা এই 4 দলের পারফরমেন্স কেমন ছিল, শক্তি, দুর্বলতা সব কিছু তারা সুপার কম্পিউটারে তাদের যে ডাটা, আসলে মূলত কথা হচ্ছে তাদের যে ডাটাগুলো আছে সেইগুলো অ্যানালিসিস করে একটা জয়ের সম্ভাবনার পার্সেন্টেজ দিয়েছে, সেটাও আমরা একটু উপস্থাপন করেছি। সেই হিসেবে ফ্রান্সকে আসলে ফেভারিট বলা হচ্ছে বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে। আমি যদি দেখি যে ফ্রান্স ফাইনালে যাবে, তার সম্ভাবনা বলা হচ্ছে 57.7%, অর্থাৎ স্পেনের বিপক্ষে ফ্রান্সকেই ফেভারিট রাখা হয়েছে। এবং স্পেনের ফ্রান্সের বিপক্ষে জয়ের সম্ভাবনা তারা বলছে 42.2%। আমি যদি সেই হিসেবে বলি, সেই হিসেবে স্পেন তো এলিমিনেট হয়ে যাওয়ার কথা সেমিফাইনালে, এবং কিন্তু সেটা যদি নাও হয়, আমরা আগে সেমিফাইনাল লাইন আপটাই দেখি। ইংল্যান্ডকে আর্জেন্টিনার চেয়ে তারা এগিয়ে রেখেছে কিছুটা, যদিও আমি এটার সঙ্গে সহমত পোষণ করি না। আমার কাছে মনে হয় আর্জেন্টিনা কিছুটা ফেভারিট, যেটা আগেও বলেছি মেসি ফ্যাক্টরের জন্য, কিন্তু তারপরেও তারা সুপার কম্পিউটার 50.9%-এ তারা এগিয়ে রেখেছে এবং 49.1%, খুব মিনিমাল আসলে রেটিংটা। এখন আমরা যুক্তির খাতিরে ধরেই নিলাম 4 দলের মধ্যে যে কোনো 2 দলই তো হতে পারে, সেক্ষেত্রে ফাইনালে আবার জয়ের ক্ষেত্রে কাকে এগিয়ে রাখা হচ্ছে? ফাইনালে শিরোপা জয়ের জন্য 74% ফ্রান্সকে এগিয়ে রাখা হচ্ছে যদি ফ্রান্স ফাইনালে যায়, স্পেনকে 23.4%, ইংল্যান্ডকে 21.9% এবং আর্জেন্টিনাকে 20.6% এগিয়ে রাখা হয়েছে। তো ওভারঅল আসলে যদি আমরা দলের শক্তি, ভারসাম্য এবং ডিফেন্স, মিডফিল্ড পর্যালোচনা করতে যাই, সেক্ষেত্রে ফ্রান্সকেই কিন্তু খানিকটা এগিয়ে রাখতে হয় এবং ডাটা, তথ্য, উপাত্তও কিন্তু সেটা বলছে। কেননা আক্রমণ বলেন, মিডফিল্ড বলেন, ডিফেন্স বলেন, সব কিছুতে একটা কম্প্যাক্ট দল। যেমন স্পেনের ডিফেন্স এবং মিডফিল্ড খুব ভালো, কিন্তু স্ট্রাইকার ততটা ভালো না। আর্জেন্টিনার ডিফেন্স এবং স্ট্রাইকার ভালো মোটামুটি, যেহেতু লিওনেল মেসি আছে। মিডফিল্ডে কিছু দুর্বলতা আছে, ডিফেন্সের সামান্য কিছু দুর্বলতা আছে, এবং ইংল্যান্ড আমার মতে চতুর্থ দল হওয়া উচিত যাদের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা খুব কম। এটা আমার ব্যক্তিগত অভিমত। একদমই তাই। এবং অপটা কিন্তু আরও আগেই বলেছিল যে এবারের বিশ্বকাপে ফ্রান্স, স্পেন, আর্জেন্টিনা এবং ইংল্যান্ডই সেমিফাইনালিস্ট হতে যাচ্ছে, এবং তেমনটাই হয়েছে। দেখা যাক আসলে অপটার অ্যানালাইসিস কতটুকু সত্যি হয়। এবার যদি জানতে চাই যে কোয়ার্টার ফাইনাল শেষে এখন পর্যন্ত গোল্ডেন বুট এবং গোল্ডেন বলের লড়াইয়ে কারা এগিয়ে আছেন? গোল্ডেন বুটের লড়াইটা তো মোটামুটি আমাদের সবারই মুখস্থ, যেহেতু মেসি আর এমবাপ্পের একটা অলিখিত দৈরথ চলছে। তারপরও তালিকায় কিন্তু আরও 2-1 আছে, সেটা সহ দেখাতে চাই। গোল্ডেন বুটের যে তালিকাটা আছে, রেসে কারা এগিয়ে কারা পিছিয়ে, আমরা একটু সেটি দেখাতে চাই। কিলিয়ান এমবাপ্পে এবং লিওনেল মেসি দুজনকারই 8টি করে গোল। আমি এর আগে একদিন বলেছি, যেহেতু এমবাপ্পেকে 1-এ রাখা হয়েছে কারণ এমবাপ্পের অ্যাসিস্ট বেশি, এমবাপ্পের 3টা অ্যাসিস্ট, সেজন্য তাকে 1-এ রাখা হয়েছে। লিওনেল মেসির 2টা অ্যাসিস্ট, এই জন্য তাকে 2-এ রাখা হয়েছে, কিন্তু দুজনের গোল সমান কিন্তু সেম। আর্লিং হাল্যান্ড তিনি রেস থেকে ছিটকে গেছেন বলা যায়, তার তো আর কোনো ম্যাচ নেই, তিনি 7টা
গোল নিয়ে আছেন। তো তারপরেও এখন পর্যন্ত তিনি এখন জুড বেলিংহাম এবং হ্যারি কেন ইংল্যান্ডের এই দুজন আছে, তারা যদি আর্জেন্টিনার বিপক্ষে সার্ভাইভ করতে পারে তাহলেও তারা কিন্তু থাকবে গোল্ডেন বুটের লড়াইয়ে, এবং তারা এই দুজন কেমন পারফরমেন্স করে সে তার উপরেই কিন্তু নির্ভর করছে। ওসমান ডেম্বেলেও আছে টপ 5-এ, কিন্তু ডেম্বেলের 5টা গোল আমার কাছে মনে হয় না তার রিকভার করা পসিবল টপে যাওয়ার ক্ষেত্রে। তো আমার কাছে মনে হয় মেসি এবং কিলিয়ান এমবাপ্পের মধ্যে একজন গোল্ডেন বুট জিতবে। এখন গোল্ডেন বলের প্রশ্নটা আসছে, সেরা খেলোয়াড় কে হবে? সেরা খেলোয়াড় কিন্তু একজন গোলকিপার হতে পারে, যে ভালো গোল করেছে গোল্ডেন বুট জয়ীও হতে পারে, আবার যে ওভারঅল খেলেছে তারাও হতে পারে। তবে আমি একটা দেখাতে চাই এখানে তালিকাটা, এটা ওভারঅল। আপনি যদি দেখেন মাইকেল ওলিসে, তিনি 5টা অ্যাসিস্ট করেছেন, তার কিন্তু কোনো গোল নেই, তার অন টার্গেট শট আছে 5টি, অ্যাটেম্প্ট আছে 17টি। তো আমরা যদি সেরা ক্রিয়েটিভ মিডফিল্ডারের বা নাম্বার 10 ধরতে চাই, সেক্ষেত্রে কিন্তু অলিসে অনেক এগিয়ে থাকে। তবে অলিসের যেহেতু গোল কম, আমার মনে হয় না তার গোল্ডেন বুট জেতার সম্ভাবনাটা বেশি। সেক্ষেত্রে আবার কিলিয়ান এমবাপ্পে যখন আমরা রেখেছি, তিনি কিছুটা এগিয়ে থাকেন গোল্ডেন বুটের লড়াইয়ে, যদি তিনি ফাইনাল পর্যন্ত যান বা সেই কাজটা যদি করতে পারে। তিনি গোল তো বলেছি আমরা 8টা জিতেছে, তার অন টার্গেট শট 19টা, তিনি অ্যাটেম্প্ট নিয়েছেন 30টা, বাকি সংখ্যাগুলোও কিন্তু মার্জিনটা অনেক হাই। তার গোলের এক্সজিও কিন্তু 5.16। তো আমার কাছে গোল্ডেন বল এবং গোল্ডেন বুট নিয়ে এটাই ছিল আপডেট। আর সবশেষ যদি আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এবারের বিশ্বকাপে আলাদা করেই কিন্তু নজর কেড়েছে বিভিন্ন দলের গোলকিপাররা, আপনার চোখে এখন পর্যন্ত সেরা গোলকিপার কে হতে যাচ্ছেন? বিশ্বকাপের এবারে কিন্তু গোলকিপাররা অসাধারণ পারফরমেন্স করেছে, বিশেষ করে ছোট দলের গোলকিপাররা, তুলনামূলক ছোট দল যারা ততটা হেভি ওয়েট না, তারা দারুণ পারফরমেন্স করেছে। বিশ্বকাপে গোলরক্ষক এবার বললেই তো ভজিনিয়ার নামটা সবার সামনেই চলে আসছে, কিন্তু ভজিনিয়ার চেয়েও বেটার পারফরমেন্স কিন্তু আছে। আমি একটু স্ট্যাট দেখাতে চাই। আমি যদি বলি প্যারাগুয়ের যে গোলকিপার আছে, তিনি এবারের বিশ্বকাপের এখন পর্যন্ত বেস্ট কিপার, এবং তিনিও কিন্তু প্যারাগুয়ে অনেক আগে আউট হয়ে গেছে, রাউন্ড অফ 16-এর পরে আউট হয়ে গেছে। অরল্যান্ডো গিল, তিনি কিন্তু এখন পর্যন্ত 28টি সেভ করেছেন সর্বোচ্চ, এবং কুরাসাওয়ের যে গোলকিপার, তিনিও কিন্তু তারা কিন্তু গ্রুপ পর্বে থেকেই তারপরে বাদ হয়ে গেছে, কিন্তু মাত্র 3 ম্যাচে তিনি 21টা সেভ করেছেন। সুইজারল্যান্ডের গোলকিপার কুবল 20টা সেভ করেছেন, পর্তুগালের ডিয়েগো কস্টা 20টা, এবং ইয়াসিন বোনো 19টা, এবং ভজিনিয়া 18টা সেভ করেছেন। তো নাম্বার যদি আমরা হিসাব করি, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে এগিয়ে রাখতে হবে গিলকেই, আমাদের প্যারাগুয়ের গোলরক্ষক। তো গোলরক্ষক নিয়ে এটাই ছিল আমার কাছে আপডেট। একদমই তাই, এবং এখন পর্যন্ত গোলকিপাররা তো আলাদা করেই নজর কেড়েছে, ভজিনিয়াও অনেক ভালো করেছে, এবং নেক্সট কারা হতে যাচ্ছে আপনার চোখে ফেভারিট গোলকিপার, সেটাও আমরা জানবো পরবর্তী শোতে। তবে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত হয়ে এত সব গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল রোড টু নিউ ইয়র্কের আজকের পর্বে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।